ভূগোল প্রিয় ছাত্রছাত্রী, জিওগ্রাফি অনলাইন ক্লাসরুমে আমি গোপাল রঞ্জিত সবাইকে স্বাগতম। আজকের উচ্চ মাধ্যমিক ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমার আলোচনার বিষয় হলো মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি ঘূর্ণবাত কাকে বলা হয় এবং ঘূর্ণবাতের দুটো ভাগ, একটা ছিল ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা ছিল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাত কাকে বলে আমি এটা আগে বলেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট স্থানে যখন তাপমাত্রা বৃদ্ধি পেলে একটা গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, তখন চতুর্দিকের উচ্চচাপের ভারী বাতাস ওই কেন্দ্রে আসে এবং কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী হয়। এই কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বাতাসকে বলা হয় ঘূর্ণবাত। এই ঘূর্ণবাতের দুটো ভাগ, ক্রান্তীয় ঘূর্ণবাত আমরা পড়ে নিয়েছি। আজকের জানবো সেটা হলো মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত। তার মধ্য অক্ষাংশ মানে হচ্ছে অক্ষাংশ অর্থাৎ মধ্যবর্তী 30-35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণবাত, একে বলা হয় মধ্য অক্ষাংশ ঘূর্ণবাত, অথবা এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের একটু বাইরে বলে একে বলা হয় এক্সট্রা টপিক্যাল সাইক্লোন, অতি ক্রান্তীয় বা এক্সট্রা টপিক্যাল সাইক্লোন। তাহলে এই এক্সট্রা টপিক্যাল সাইক্লোন, তাহলে আমরা কোন সময় কোন অঞ্চলে দেখবো বা কি বিষয়টা, কেন মধ্য অক্ষাংশে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, এর বৈশিষ্ট্য কি, এর জীবন চক্রটা কিভাবে রয়েছে। তাহলে আমি দেখবো যে এই মধ্য অক্ষাংশে ঘূর্ণবাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা এক্সট্রা টপিক্যাল সাইক্লোন তাহলে কোন অঞ্চলে লক্ষ্য করা যাবে না 35 থেকে 65 ডিগ্রি বা 30 থেকে 60 ডিগ্রি বিভিন্নভাবে মোটামুটি হচ্ছে মধ্য অক্ষাংশ। মধ্য অক্ষাংশ মানে 45 ডিগ্রি অক্ষাংশ বোঝায়। তো উত্তর গোলার্ধে মেনলি এর লক্ষ্য করা যায় প্রাদুর্ভাব বেশি, সাধারণত 35 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই মধ্য অক্ষাংশ ঘূর্ণবাত সৃষ্টি হয়। এর উৎপত্তির দুটো তত্ত্ব, একটা হচ্ছে মেরু সীমান্ত তত্ত্ব এবং একটি হলো ব্যারোক্লিনিক্যাল তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব। তাহলে ব্যারোক্লিনিক আর একটি আমরা জানবো মেরু সীমান্ত তত্ত্ব। তাহলে দুটো তত্ত্বের মধ্যে দিয়ে কিভাবে এই মধ্য অক্ষাংশ ঘূর্ণবাত সম্বন্ধে আমরা ধারণা লাভ করব। তাহলে এক নম্বর কি মেরু সীমান্ত তত্ত্ব। মেরু সীমান্ত তত্ত্ব কি না, নরে অবহিত ভি বার্গনেস এবং তার যে সম্প্রদায় তারা ভি বার্গনেস এবং তার অনুগামী দের মধ্য দিয়ে আলোচনার মূল বিষয় হচ্ছে মেরু সীমান্ত তত্ত্ব। কি বলেছেন, মেরু সীমান্ত মানে মেরু অঞ্চল থেকে আগত শীতল শুষ্ক বায়ু এবং ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ থেকে আগত পশ্চিমা বায়ু, উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু, এই দুটো বায়ুর আগত পরস্পরের সম্মুখীন হওয়ার ফলে সীমান্ত সৃষ্টি হয়। আর সীমান্ত সৃষ্টি হওয়ার ফলে এখানে একটা সংঘর্ষ সৃষ্টি হয়, সেখানে তার বায়ুর চাপ থাকে। এই অঞ্চলটা কত, বিস্তার হচ্ছে 100 থেকে 200 কিলোমিটার এবং এটা দৈর্ঘ্য বরাবর এটা হচ্ছে আমরা দেখতে পাই প্রায় 1500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে। দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জ আসার ফলে এই যে সংঘর্ষ সীমান্তে তো কি হবে, আলোড়ন বা অস্থিরতা সৃষ্টি হয়। আর সেই অস্থিরতা সৃষ্টি হওয়ার ফলেই সৃষ্টি হয় মধ্য অক্ষাংশে ঘূর্ণবাত। তাহলে আমরা কি বলেছি যে মেরু সীমান্ত, তাহলে মেরু সীমান্ত তত্ত্বে ভি বার্গনেস তার মত অনুসারে কি বলেছেন না, মেরু অঞ্চল উচ্চচাপ থেকে আগত উষ্ণ শীতল ভারী মেরুবায়ু, মেরু অঞ্চলে আগত মেরু শীতল বায়ু, শীতল শুষ্ক বায়ু এবং ক্রান্তীয় উচ্চচাপ থেকে যে উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু সম্মিলনের ফলে যে জলীয় বাষ্পের যোগান সীমান্ত সৃষ্টি হচ্ছে। সীমান্তের ফলে এখানে কি হচ্ছে, একটা আলোড়ন অস্থিরতা সৃষ্টি হবে। এই অস্থিরতা সৃষ্টি হওয়ার মধ্যে দিয়েই এই সীমান্ত বরাবর সীমান্ত থাকতে হবে। তাহলে এখানে মূলত আছে কি ফ্রন্ট সৃষ্টি হয়েছে। এই ফ্রন্ট বরাবর উষ্ণ বায়ু উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত বরাবর সংঘর্ষ সৃষ্টি হয়েছে। সংঘর্ষ সৃষ্টি হলে এখানে যে ঘূর্ণবাত সৃষ্টি হয় সেটা হলো মধ্য অক্ষাংশে ঘূর্ণবাত। আর একটা কি ব্যারোক্লিনিক। ক্লিনিক মানে কি, আমরা ক্লিনিকে সবসময় প্লাস চিহ্ন দিয়ে দেখানো হয়, প্লাস। তাহলে উষ্ণ সমোষ্ণ রেখা, সমোষ্ণ তল আর সমচাপের তল দুটো যখন পরস্পর অনুভূমিক থাকে তাকে বলা হয় ব্যারোট্রপিক। আর যখন এই যে যখন সমোষ্ণ রেখার যে তল আর সমচাপের রেখার তল পরস্পর অনুভূমিক না থেকে যখন সেটাকে ক্রস করে যায়, এইভাবে ক্রস করে যাচ্ছে, তখন সেটা কি হবে, অস্থিরতা সৃষ্টি হবে। তাহলে এই স্থানে এখানে কিন্তু কোনো সীমান্ত সৃষ্টি হয়নি, সীমান্ত জোন, ফ্রন্টাল জোন তৈরি হয়েছে কিন্তু ফ্রন্ট সৃষ্টি হয়নি।
তাহলে এই যে বিস্তীর্ণ অঞ্চলে ব্যারোক্লিনিক একটা জায়গাতে একটা শীতল বায়ু এবং উষ্ণ বায়ু, শীতল বায়ু ভারী নিচে থাকবে, উষ্ণ উপরে থাকবে। তাহলে এই যে একটা, এটা হচ্ছে ব্যারোক্লিনিক অবস্থা, এই লাল কালিতে দেখেছি এটা হচ্ছে ব্যারোক্লিনিক অবস্থা। তাহলে সাধারণ অবস্থায় সমচাপতল ও সমসমতল পরস্পরের সমান্তরাল থাকে, এগুলো হয় ব্যারোট্রপিক। কিন্তু অনেক সময় এই সামঞ্জস্যতা অনুভূমিক না থেকে একে অপরকে ক্রস করে ছেদ করে, ছেদক তল বরাবর তাপমাত্রা নিচের দিকে কমে বা উপরের দিকে হঠাৎ বৃদ্ধি পায়, চাপ ঢাল খুব এই যে খাড়াই হয়ে গেছে। তাহলে উষ্ণ বায়ু উপরে, শীতল বায়ু নিচে, এবং উষ্ণ বায়ু আরো উপরে উঠলে এখানে বাতাস উঠে ঘূর্ণবাত সৃষ্টি হয়। তাহলে এখানে কি সীমান্ত বিহীন, এখানে কোনো সীমান্ত সৃষ্টি হয়নি। মনে রাখতে হবে ব্যারোক্লিনিক তত্ত্বে কোনো সীমান্ত ফ্রন্ট সৃষ্টি হয়নি। তাহলে এইটা হচ্ছে ব্যারোক্লিনিক জোন। এই যে লাল কালিতে দেখেছি ব্যারোক্লিনিক জোন, আমি দেখেছি এটা হচ্ছে চাপ। যত উচ্চতা বাড়ছে 1 2 3 4 5 7 চেয়ে কিলোমিটার উচ্চতা, তত কি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি হওয়ার ফলে কি বায়ু চাপটা কম উপরে, নিচে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার ফলে বায়ু চাপ বেশি দেখিয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের দুটো তত্ত্ব, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের একটা তত্ত্ব মেরু সীমান্ত তত্ত্ব, 2 নম্বর হলো ব্যারোক্লিনিক তত্ত্ব। এরপর আমরা জানবো হচ্ছে আমরা হচ্ছে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কি জানি। এটা দেখতে কেমন হয়, ভি আকৃতি বিশিষ্ট। তাহলে এই যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রস্থচ্ছেদগুলো আমরা দেখবো, এটা ভি আকৃতি বিশিষ্ট, উপবৃত্তাকার, অসমানুবর্তী। এর হচ্ছে গতিবেগ কত থাকবে না, এর গতিবেগ হচ্ছে আমরা দেখবো হচ্ছে মোটামুটি কম থাকবে, ঝড়ের গতিবেগ ক্রান্তীয় ঘূর্ণবাতের থেকে কম, 30 থেকে 40 কিলোমিটার। তাহলে এখানে ব্যাপ্তি 200 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এটা লক্ষ্য করা যাবে। তাহলে এটা কখন হবে, তাহলে এটা আছে নাতিশীতোষ্ণ অঞ্চলে স্থলভাগ ও সমুদ্রে উৎপত্তি লাভ করে। নাতিশীতোষ্ণ অঞ্চলে স্থলভাগ এবং সমুদ্রে যে কোনো সময় উৎপত্তি লাভ করতে পারে, কিন্তু মেনলি শীতকালেই বেশিরভাগটাই ঘটে থাকে। তাহলে উৎপত্তি কাল হচ্ছে শীতকাল, ব্যাপ্তি 200 থেকে 3000 কিলোমিটার। এটি সাধারণত নাতিশীতোষ্ণ মণ্ডলে স্থলভাগে ও সমুদ্রে সৃষ্টি হতে পারে। কত অক্ষাংশ না 35 থেকে 65 অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডলে 200 থেকে 3000 কিলোমিটার ব্যাস যুক্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। উষ্ণ শীতল সীমান্তের অবস্থান থাকতেই হবে। তাহলে মধ্য অক্ষাংশে ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কি না আছে, এটি মানে এর উপবৃত্তাকার আকৃতি, ভি আকৃতির প্রস্থে হবে, এবং এটি হচ্ছে একটানা কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাত পরিমাণ কম, কিন্তু একটানা কয়েকদিন হবে। ঝড়ের গতিবেগ তুলনায় কম থাকবে। উষ্ণ শীতল দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মিলন, এর ফলে সীমান্ত সৃষ্টি। উষ্ণধর্মী আর শীতল দুটো বায়ুপুঞ্জের মিলন ঘটছে, মিলনের ফলে কি হবে, এখানে সীমান্ত ফ্রন্ট সৃষ্টি হবে। ফ্রন্ট, তাহলে একটা ফ্রন্ট সীমান্ত, সীমান্ত যে এরিয়া ভাগ হয়ে যাবে, এবার এরিয়ার মধ্যে লড়াই শুরু হবে, তীব্রতা বৃদ্ধি পাবে। তাহলে এই উষ্ণতা বন্টন অসমবন্টন লক্ষ্য করা যায়। তাহলে যখনই যে সীমান্ত সৃষ্টি হয়ে গেছে, তাহলে উষ্ণবায়ু শীতল বায়ু উষ্ণবায়ুকে আঘাত করে উষ্ণবায়ু আরো উপরে উঠবে, উপরে উঠে শীতল উষ্ণবায়ুকে শীতল বায়ু পুরোটা ঘিরে ফেলবে। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। তাহলে অধ্যুষিত অঞ্চল কোন কোন অঞ্চলে আমরা এই মধ্য অক্ষাংশ ঘূর্ণবাত দেখতে পাই না, আমরা দেখবো উত্তর আটলান্টিক মহাসাগরে, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নরওয়ে, সুইডেন। তাহলে উত্তর আটলান্টিক মহাসাগরে দেখবো ব্রিটিশ দ্বীপপুঞ্জ, নরওয়ে, সুইডেন। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাকিস্তান এবং ভারতের এই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে এর প্রভাব লক্ষ্য করা যায়। গম চাষটাও ভালো হয়। উত্তর প্রশান্ত মহাসাগরে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডাতে এই হচ্ছে মধ্য অক্ষাংশে ঘূর্ণবাতের প্রভাব লক্ষ্য করা যায়। চীন সমুদ্রে উৎপত্তি লাভ করলে উত্তর চীনে এই দ্বারা বৃষ্টিপাত ঘটে। এই মূলত অঞ্চলগুলোতে আমরা দেখব এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অঞ্চল। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কি বলেছি না, এটা স্থলভাগে সমুদ্রে নাতিশীতোষ্ণ মধ্য অক্ষাংশ অঞ্চল লক্ষ্য করা যায়। এটা বিস্তার হচ্ছে 200 থেকে 3000 কিলোমিটার। এর গতিবেগ তুলনায় কম থাকে। এখানে হচ্ছে সাধারণত বায়ুপুঞ্জে হচ্ছে উষ্ণ শীতল সীমান্তের মিশ্রণ ঘটে, সীমান্ত সৃষ্টি হয়, বৃষ্টিপাত একটানা কয়েকদিন হয়, পরিমাণ কম, ঝড়ের গতিবেগ কম থাকে, উষ্ণতার অসম বন্টন লক্ষ্য করা যায়। এখানে একটা সীমান্ত সৃষ্টি হবে। তাহলে আমরা দেখলাম যে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের দুটো তত্ত্ব, মেরু সীমান্ত তত্ত্ব এবং ব্যারোক্লিনিক। এই ব্যারোক্লিনিক তত্ত্বটা আমরা ছবিটা আরেকবার দেখে নিতে বলবো। আর এবার চলে আসবো আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবন চক্রটা কেমন হয়, আমরা ছবির মাধ্যমে আর একটু দেখে নেই। আমরা দেখবো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে আমরা 6টি চিত্রের মাধ্যমে এখানে দেখাচ্ছি, 6টি ভাগ, 1 2 3 4 5 6। এই 6টি ভাগের মধ্যে পর্যায়, 6টি ভাগ বা পর্যায়ের মধ্যে দিয়ে ধাপে ধাপে ঘূর্ণবাতের জীবন উৎপত্তি এবং তারপর ধীরে ধীরে ঘূর্ণবাতের বিনাশ। তাহলে এই যে ঘূর্ণবাত যে সৃষ্টি থেকে বিনাশকাল পর্যন্ত আমরা 6টি ভাগে ভাগ করেছি। তাহলে এখন আমরা জানার বিষয়, আমরা দেখবো এই যে জীবন চক্রে 6টি ভাগে আমরা ভাগ করেছি। প্রথমে কি দেখতে পাচ্ছি, এখানে একটা উষ্ণ বায়ু, উষ্ণ আর্দ্র কোষীয় বায়ু। এই যে উষ্ণ আর্দ্র, এটা হচ্ছে একটা কোষীয় বায়ু, এবং
হচ্ছে শীতল মেরু অঞ্চল থেকে আগত শীতল শুষ্ক বায়ুটি পরস্পর অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে। এখানে কারোর সাথে কোনো সংঘর্ষ নেই, তাহলে দুটো একটা সাম্য সীমান্ত সৃষ্টি হয়েছে। এটা সাম্য সীমান্ত, প্রত্যেকের মধ্যে একটা ব্যালেন্স আছে, ব্যালেন্স, কেউ কারোর সাথে কোনো মানে কোনো রকম ভাবে ডিস্টারবেন্স নেই। তাহলে পাথেয় অবস্থায় উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু, এটা হচ্ছে এই যে আমি যে সবুজ কালারে দেখেছি এটা হচ্ছে উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু, এবং উপরে যে অংশ দিয়েছে দেখেছি এটা হচ্ছে শীতল শুষ্ক মেরু বায়ু। পাশাপাশি অবস্থানের ফলে পরস্পর বিপরীত দিকে প্রবাহিত হয়, পাশাপাশি অবস্থানে পরস্পর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, একে বলা হয় সাম্য সীমান্ত। 2 নম্বরে দেখা যাচ্ছে কি যে শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জ অভিমুখে এবং উষ্ণ বায়ুপুঞ্জ যে এখানে একটু এসু রয়েছে। 2 নম্বরে কি দেখতে পাচ্ছি না উষ্ণ শীতল সীমান্তের সৃষ্টি, এটা হচ্ছে সাম্য সীমান্ত। 2 নম্বর কি উষ্ণ ও শীতল সীমান্ত সৃষ্টি হয়েছে। তা উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত কি, তাহলে এখানে কি হয়েছে যেখানে শীতল বায়ুটি এই শীতল বায়ুটি বেঁকে যেখানে যেখানে ধাক্কা মেরেছে, এই যে লাল কালি দেখেছি এটা হচ্ছে শীতল সীমান্ত, এটা হলো শীতল সীমান্ত। আর উষ্ণ বায়ুটি যেখানে উষ্ণ বায়ুকে ধাক্কা দিয়েছে সেটা হচ্ছে উষ্ণ বায়ু পাচ্ছে সীমান্ত। তাহলে দুটি বৃহৎ বায়ুপুঞ্জ উষ্ণ বায়ু যেখানে বেঁকে, উষ্ণ বায়ুটা যেখানে বেঁকে শীতল বায়ুর মধ্যে প্রবেশ করতে চলেছে সেটা হচ্ছে এটা হচ্ছে উষ্ণ সীমান্ত। আবার শীতল বায়ু যেখানে উষ্ণ বায়ু যেখানে ধাক্কা দিচ্ছে শীতল বায়ু, এটা হচ্ছে শীতল বায়ুপুঞ্জের সম্মুখে বায়ু পুঞ্জের পিছনে যে সক্রিয় সীমান্তের সৃষ্টি, শীতল বায়ুপুঞ্জের পিছনে যে সক্রিয় সীমান্তের সৃষ্টি এটা শীতল সীমান্ত। উষ্ণ বায়ুটা এখানে এসছে এটা হচ্ছে সক্রিয় সীমান্ত, উষ্ণ সীমান্ত। তাহলে এখানে কি হচ্ছে সামান্য এই উষ্ণ বায়ুর বাঁক সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে সীমান্ত সৃষ্টি, যে সীমান্ত বায়ুপুঞ্জের অতি শীঘ্র সীমান্ত বায়ু পেছনে উষ্ণতার সীমান্ত গড়ে তুলেছে। আমি দেখেছি এটা হচ্ছে উষ্ণ সীমান্ত আর এটা হচ্ছে শীতল সীমান্ত। উষ্ণ বায়ু এসে ধাক্কা দিয়েছে উষ্ণ সীমান্ত, এই শীতল বায়ু এসে এখানে এসছে শীতল বায়ু এসে শীতল সীমান্ত সৃষ্টি হয়েছে। 3 নম্বরে এবার কি দেখবো, এবার এখানে দেখতে পাচ্ছি প্রথমে এটা কি সমান্তরালে ছিল, এখানে একটু দুটো সীমান্ত সৃষ্টি ফ্রন্ট সৃষ্টি হলো। এই ফ্রন্টে এবারে আমরা একটু বাঁক দেখতে পাচ্ছি, এই যে লাল গালি এটা শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত বাঁক কেন না হচ্ছে বাদ তরঙ্গে সাম্য সীমান্ত বা উষ্ণ বায়ুপুঞ্জ এবার শীতল বায়ুপুঞ্জ ধাক্কা দিচ্ছে, উষ্ণ বায়ুপুঞ্জ তাহলে শীতল বায়ু এসে উষ্ণ বায়ুকে ধাক্কা দিচ্ছে উষ্ণ বায়ু, তাহলে এই ফলে উষ্ণ বায়ু পুঞ্জ শীতল বায়ুপুঞ্জের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে, উষ্ণ বায়ুপুঞ্জটা শীতল বায়ুপুঞ্জের মধ্যে ঢুকে পড়েছে। তাহলে এটা হচ্ছে সীমান্ত, এটা হচ্ছে বাদ তরঙ্গ, অর্থাৎ ডান পাশে কি আছে উষ্ণ বায়ু, বাম পাশে শীতল বায়ু। তাহলে এই যে বাঁক সৃষ্টি, তাহলে এই যে সমান্তরাল যে অংশটি সাম্য অবস্থান থেকে বাঁক মানে এখানে সাপ্লাই বেশি এসছে, দুদিক থেকে দুটো বায়ুর ব্যাপক আগমন সৃষ্টি হয়েছে এবং একে জায়গা দখলের লড়াই শুরু হয়ে গেছে। তাহলে সেটাই হচ্ছে বাদ তরঙ্গ সৃষ্টি হলো। তাহলে সাম্য সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের সংঘর্ষ সৃষ্টি হয়েছে, সংঘর্ষের ফলে উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের মধ্যে ঢুকে পড়েছে। 4 নম্বরে আমরা কি দেখবো, ঘূর্ণবাতের এখানে আরো প্রাবল্যতা একবারে শঙ্কু আকৃতি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উষ্ণ বায়ু আরো শীতল বায়ুটা উষ্ণ বায়ুকে আরো ধাক্কা দিচ্ছে উপরে উঠতে, তাহলে শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জের পেছনে এই ধাক্কা দিচ্ছে। তাহলে ধাক্কা দেওয়ার ফলে উষ্ণ আর্দ্র বায়ু মেরু অঞ্চল ভূমিকে আরো বিক্ষিপ্ত হয়ে বাধ্য হয়ে আরো উপরে উঠতে বাধ্য করছে। এই পর্যায়ে ঘূর্ণবাতের প্রাবল্যতা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আর এরপরে 5 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি এই যে শীতল বায়ুটি উষ্ণ বায়ুকে ধাক্কা দেওয়ার ফলে উষ্ণ বায়ুটি যে উপরে উঠে যাচ্ছে, আর উপরে উঠে পারছে এবং শীতল বায়ু উষ্ণ বায়ুটাকে ঘিরে ফেলেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশটি, এই যে অন্তর্হিতি বলে লেখা আছে, এই যে অংশটি যে ডট ডট হয়ে উপরে উঠে গেছে, তাহলে এটা হচ্ছে উষ্ণ বায়ু। তাহলে শীতল উষ্ণ বায়ুটি গিয়ে শীতল বায়ু কি করেছে উষ্ণ আর্দ্র বায়ুটিকে ঘিরে ফেলেছে। তাহলে আমরা দেখবো কি শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জের পেছনে ধাক্কা দিলে উষ্ণ আর্দ্র বায়ু মেরু অঞ্চল অভিমুখে অভিভূত হতে বাধ্য হয় এবং মেরু অঞ্চল থেকে আগত শীতল শুষ্ক বায়ু উষ্ণ আর্দ্র বায়ুটিকে ঘিরে ফেলেছে একদম চতুর্দিকে। এই পর্যায়ে ঘূর্ণবাতের ক্রমশ প্রাবল্য বাড়তে থাকে। আর ঘূর্ণবাতের প্রাবল্য এটা ছিল, আর এখানে কি ছিল অক্লুডেড, যেটা হচ্ছে অন্তর্হিতি সীমান্ত মানে কি শীতল সীমান্ত আমরা দেখেছি এটা চতুর্থ। তাহলে এখন চতুর্থের পরে আমরা কি দেখবো, পঞ্চমে এসছে, পঞ্চমে হচ্ছে কি শীতল বায়ুটা আরো উষ্ণ বায়ু ধাক্কা দেওয়ার ফলে উষ্ণ বায়ুটা একদম সোজা উপরে উঠে গেছে, উষ্ণ বায়ুটিকে দুটো শীতল বায়ু ঘিরে ফেলেছে। এইটা হচ্ছে একে বলা হয় অন্তর্হিতি সীমান্ত। এই শীতল সীমান্ত এই 5 নম্বরে কি হচ্ছে শীতল সীমান্ত উষ্ণ সীমান্তের অভিমুখে দ্রুত বেগে এগিয়ে গিয়ে অনায়াসে একটি বক্রাকার সীমান্ত বরাবর উষ্ণ সীমান্তের সংস্পর্শে আসে। এই ধরনের বক্রাকার সীমান্তটাকে বলা হয় অক্লুডেড সীমান্ত। এরপরে পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, এবারে অন্তিম স্টেজ, এখানে এই যখনই উষ্ণ বায়ুটি একদম উপরে উঠে গেছে শীতল বায়ু ঘিরে ফেলার ফলে কি হবে, এখানে বৃষ্টিপাত ঘটে যাবে, তখন এখানে ধীরে ধীরে এটা আবার সাম্য অবস্থায় ফিরে এসেছে। অর্থাৎ এখানে এত তরঙ্গায়িত এত মানে হচ্ছে শঙ্কু আকৃতির চিত্র এখানে হারিয়ে গেছে, অর্থাৎ বৃষ্টিপাত হয়ে যাওয়ার ফলে শান্ত পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এটা হলো 6ষ্ঠ পর্যায়ে, অর্থাৎ ঘূর্ণবাতের এখানে জীবন অবস্থান ঘটলো, অর্থাৎ এটা হচ্ছে ফ্রন্ট
লাইসিস ঘটলো। এখানে কি ছিল? ফন্টোজেনেসিস, উৎপত্তি ঘটেছিল। আর এখানে এসে তার ফন্টোলাইসিস ঘটলো, বিনাশ ঘটলো। কি বুঝতে পারলাম না? 1 নম্বরে দেখেছি উষ্ণবায়ু শীতল বায়ু পাশাপাশি অনুভবে প্রবাহিত হয়েছে, সাম্য অবস্থা। এখানে দুটো উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত সৃষ্টি হয়েছে। 3 নম্বরে কি হয়েছে? বক্রতা বেড়েছে, এটাকে বলা হয় বাত তরঙ্গ। এবারে বক্রতা বাড়ছে, বাত তরঙ্গ সৃষ্টি হলো। বাত তরঙ্গ থেকে এখানে কি হয়েছে? আরো সংকোচিত হয়েছে বলে তাপ প্রবলতা আরো বেড়েছে। উষ্ণ বায়ু পেছনে শীতল বায়ু বারবার ধাক্কা দিচ্ছে, উষ্ণ বায়ু উপরে উঠতে বাধ্য করেছে, উপরে উঠে যাওয়ার ফলে শীতল বায়ু শক্তিতে ঘিরে ফেলেছে, একে বলা হয় অন্তর্হিত সীমান্ত। আর এটা কি হলো? এটা হচ্ছে অন্তর্হিত সীমান্তে উঠে যাওয়ার ফলে এখানে বৃষ্টিপাত চলে আসার ফলে এটা সম্ভাবনা। আর তখন উষ্ণবায়ু যত উষ্ণবায়ুটা সব উষ্ণবায়ুটা ত্যাগ করে ফেলেছে, শীতল হয়ে গেছে, বৃষ্টিপাত ঘনীভবন ঘটেছে, বৃষ্টিপাত করলো, আর তার তাপমাত্রা তেজ কমে গেছে, ফলে শক্তি কমে গেছে। তাহলে উপক্রান্তীয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে উষ্ণ আর্দ্র বায়ুগুলো এসেছিল সেটা সাপ্লাইটা সে কমে গেছে, এবং তখন এটা শীতল হয়ে গেছে, ফলে এই পর্যায়ে জীবনচক্রটা সম্পন্ন হলো। তাহলে অর্থাৎ অন্তিম পর্যায়ে এই পর্যায়ে অকুলেটেড সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জটি শীতল বায়ুপুঞ্জের দ্বারা প্রতিবিত হওয়ার ফলে মূল বায়ুপুঞ্জ থেকে আলাদা হয়। এর ফলে উষ্ণ বায়ুপুঞ্জের অস্তিত্ব ক্রমশ হারিয়ে গেলে ঘূর্ণাবাতটি নিস্তেজ হয়ে পড়ে ও বায়ুমণ্ডলের সঙ্গে সাম্য সীমান্ত গঠিত হয়। এরপর দেখে নিই উষ্ণ সীমান্ত। উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত কি হলো? আমরা এখানে পড়েছি দুটো সীমান্ত সৃষ্টি হয়েছিল। তাহলে উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত, মধ্যখানে ঘূর্ণাবাতে দুটোর মধ্যে আমরা পার্থক্য করি। তাহলে উষ্ণ না, দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের উষ্ণ বায়ুটি যেখানে বেঁকে শীতল বায়ুর মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তাকে বলা হয় উষ্ণ সীমান্ত। আর শীতল বায়ুপুঞ্জে যে সীমান্ত পৃষ্ঠ বরাবর উষ্ণ বায়ুপুঞ্জকে আঘাত করে সেই সীমান্ত পৃষ্ঠকে বলা হয় শীতল সীমান্ত। আর এই যে উষ্ণ সীমান্ত সবসময় কি ডান দিকে রয়েছে, শীতল সীমান্ত সবসময় বাম পাশে থাকে। উষ্ণ সীমান্তের ঢাল সব থেকে কম, 1/2 থেকে 1 ডিগ্রি, কিন্তু শীতল সীমান্তের ঢাল 3 থেকে 4 ডিগ্রি বা বেশি হয়। আর উষ্ণ সীমান্ত তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে, আর শীতল সীমান্তের তাপমাত্রা দ্রুত হারে কমতে থাকে। তাহলে শীতল সীমান্ত মানে কি তাপমাত্রা দ্রুত কমবে, উষ্ণ সীমান্তের তাপমাত্রা দ্রুত বাড়বে। বায়ুচাপ, উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে। তাহলে বায়ুচাপ কি হবে? উষ্ণতা বাড়লে উষ্ণ সীমান্তের বায়ুর চাপটা কমবে। আর শীতল বায়ুতে কি তাপমাত্রা কমে গেছে মানে চাপ বাড়তে থাকবে, চাপ বাড়বে। আর শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা দ্রুত হারে বৃদ্ধি পায়। কোথায়? উষ্ণ সীমান্তে দ্রুত হারে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, শিশিরাঙ্ক বৃদ্ধি পায়। কিন্তু এখানে শীতল সীমান্তে বৃদ্ধির হার যথেষ্ট কম, আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধির হার যথেষ্ট কম, কারণ শীতল বায়ু আপেক্ষিক কম থাকে। সিরাস, অল্টোস্ট্রাটাস, নিম্বোস্ট্রাটাস, সিরাস, অল্টোস্ট্রাটাস, নিম্বোস্ট্রাটাস উষ্ণ সীমান্ত বরাবর সৃষ্টি হয়। আর শীতল সীমান্তে বৃষ্টিপাত ঘটবে মানে কি মূল্য নিম্বাস মেঘটা সৃষ্টি হয়। ভারী বর্ষণ কম হয় উষ্ণ সীমান্তে, আর শীতল সীমান্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। তাহলে উষ্ণ সীমান্ত আর দুটো শীতল সীমান্তের মধ্যে আমরা পার্থক্যটা বুঝলাম। কি বুঝলাম না? উষ্ণ বায়ু যেখানে এসে দেখা দিয়ে উষ্ণ সীমান্ত, শীতল বায়ু বেঁকে যে উষ্ণ দেখা দিচ্ছে সেটা শীতল সীমান্ত। উষ্ণ বায়ুর ঢাল কম 1/2 থেকে 1 ডিগ্রি, শীতল বায়ুর ঢাল 3 থেকে 4 ডিগ্রি বা 1/2 ডিগ্রি 1 ডিগ্রি বেশি হবে। উষ্ণ বায়ুর উষ্ণ সীমান্তে কি বৃষ্টিপাত কম হবে, শীতল সীমান্তে বৃষ্টিপাত বেশি হবে। উষ্ণ সীমান্তে সিরোস্ট্রাটাস, নিম্বোস্ট্রাটাস মেঘ সৃষ্টি হয়, আর শীতল সীমান্তে কিমুলো নিম্বাস মেঘ সৃষ্টি। তাহলে মেঘের মধ্যে দুটো পার্থক্য। তাহলে উষ্ণ সীমান্তে সিরোস্ট্রাটাস, অল্টোস্ট্রাটাস, অল্টোস্ট্রাটাস, নিম্বোস্ট্রাটাস মেঘ সৃষ্টি হলো, কিন্তু শীতল সীমান্তে কিউমুলো নিম্বাস মেঘ সৃষ্টি হয়। বায়ুচাপ দ্রুত হারে কমে, কেন? উষ্ণতা দ্রুত হারে বাড়ে উষ্ণ সীমান্তে, শীতল সীমান্তে উষ্ণতা দ্রুত হারে কমে। এইভাবে উষ্ণতা কমার ফলে কি হবে? উষ্ণ সীমান্তে বায়ুচাপ দ্রুত হারে কমবে, শীতল সীমান্তে বায়ুচাপ দ্রুত হারে বাড়বে। আর দেখি এবারে মানে যে এটা পড়লাম এখান থেকে কতগুলো কিছু চাবি ফ্যাক্টর, ফ্যাক্টর গুলো কিছু আমরা দেখে নেই। ঘূর্ণবাত কাকে বলা হয়? আমি আগেই বলেছিলাম যে ক্রান্তীয় নাতিশীতোষ্ণ মন্ডলের নিম্নচাপ বিশিষ্ট ঝড়ঝঞ্ঝাটাই হচ্ছে ঘূর্ণবাত। ঘূর্ণবাত শব্দের প্রথম কে ব্যবহার করেন? হেনরি পেডিংটন। ফন্টোজেনেসিস মানে কি? তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে ফন্টোজেনেসিস। আর যখন ফন্টোজেনেসিস এবার যখন ঘূর্ণবাতে যখন বিনাশ ঘটে তাকে বলা হয় ফন্টোলাইসিস। অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে নিম্নচাপ যুক্ত ঘূর্ণবাত বিনাশের পর্যায়কে বলা হয় ফন্টোলাইসিস। তাহলে যখন সীমান্ত দ্বারা যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির প্রক্রিয়া চালু হয় তাকে বলা হয় ফন্টোজেনেসিস, মানে উৎপত্তি। অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে নিম্নচাপ বিশিষ্ট ঘূর্ণবাত সৃষ্টির সামগ্রিক প্রক্রিয়াকে বলে ফন্টোজেনেসিস।
আর নাতিশীতোষ্ণ অঞ্চলে নিম্নচাপযুক্ত ঘূর্ণবাত বিন্যাসের পর্যায়কে বলে ফন্টোলাইসিস। ব্যারোট্রপিক আবহাওয়া, তাহলে ব্যারোট্রপিক মানে আমি আগে বলেছিলাম যে সমোষ্ণ তল এবং সমচাপের তল পরস্পর যদি অনুভবে অবস্থান করে তাকে বলা হয় ব্যারোট্রপিক বায়ুপ্রবাহ। আর যেখানে সমোষ্ণ রেখা বা সমোষ্ণ তল ও সমচাপ তল পরস্পর অনুভবে প্রবাহিত না হয়ে পরস্পরকে ছেদ করে উল্লম্বভাবে প্রবাহিত হয়, তখন সেই সামগ্রিক বায়ুমণ্ডলের অবস্থাকে বলা হয় ব্যারোক্লিনিক অবস্থা। এর দ্বারা কি উষ্ণতা সৃষ্টি হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত প্রাধান্য লাভ করে। উষ্ণ সীমান্ত আমি আগে বলেছি যে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের উষ্ণ বায়ু যেখানে বেঁকে শীতল বায়ুর মধ্যে প্রবেশ করে, তাহলে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের উষ্ণ বায়ু যেখানে শীতল বায়ুর মধ্যে প্রবেশ করে সেই স্থানটা হচ্ছে উষ্ণ সীমান্ত। আর দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের শীতল বায়ু যেখানে উষ্ণ বায়ু পিছনে প্রবেশ করে তাকে বলা হয় শীতল সীমান্ত। বা শীতল বায়ুপুঞ্জের সম্মুখে ও উষ্ণ বায়ুপুঞ্জের পিছনে যে সক্রিয় সীমান্তের সৃষ্টি হয় তাকে বলে শীতল সীমান্ত। তাহলে আমরা আজকে জানলাম মধ্য অক্ষাংশে ঘূর্ণবাত। আমাদের মনে রাখতে হবে মধ্য অক্ষাংশে ঘূর্ণবাত কাকে বলে, মধ্য অক্ষাংশে ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, মধ্য অক্ষাংশে ঘূর্ণবাতের দুটি তত্ত্ব। কোন দুটো তত্ত্ব? ব্যারোক্লিনিক। ব্যারোক্লিনিকে কি বলেছি যে এখানে কোনো সীমান্ত থাকবে না। কি হবে? সমোষ্ণ রেখা সমচাপ রেখা পরস্পরকে যখন কেটে ছেদ করে উল্লম্বভাবে প্রবাহিত হয় তখন সেখানে উষ্ণতা সৃষ্টি হয় এবং ব্যারোক্লিনিক অবস্থা তৈরি হয় এবং ঘূর্ণবাত সৃষ্টি। এটা হচ্ছে ব্যারোক্লিনিক মতবাদ। মেরু সীমান্ত মতবাদে কি ছিল না, মেরু সীমান্ত মানে একটা মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় থেকে আগত শীতল শুষ্ক বায়ু আর ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত উষ্ণ আর্দ্র পশ্চিম বায়ুর মিলন সীমান্ত সৃষ্টি। সীমান্ত অঞ্চলে উষ্ণ বায়ুর উপরে শীতল বায়ুর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি। শীতল বায়ু সবসময় উষ্ণ বায়ুকে আঘাত দিচ্ছে উপরে উঠতে, উপরে উঠলে উষ্ণ বায়ুকে পুরো শীতল বায়ুটা ঘিরে ফেলবে এবং ঘনীভূত হয়ে কিউমুলো নিম্বাস মেঘ দ্বারা বৃষ্টিপাত ঘটা। এটাই হচ্ছে মধ্য অক্ষাংশে ঘূর্ণবাত। তাহলে আমরা আজকে এইখানে এটা জানলাম। এইখানে আমার ক্লাস শেষ হলো, দেখতে থাকবে নেক্সট ক্লাসের জন্য। এরপর আজকে এখানে সমাপ্তি।